মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তাহলে কি শাহজাদা মুরাদ ধরা পড়ে গেছে? না, আমি আর কিছুই ভাবতে পারছি না। আমি যে আর কিছুই ভাবতে পারছি না। ভাবতে হবে না শাহজাদি, আপনাকে আর ভাবতে হবে না। সিপাহি সালাজিম কা আপনার পাশে রয়েছে। ওই 14 বেশি কেন 10টা ডাকু লুটানোর শক্তি হবে না যে আমার সম্বন্ধে এই বাগান বাড়ি থেকে আপনাকে উঠিয়ে নিয়ে যায়। তার মানে একটু আগে 14 বেশি সীমান্ত অতিক্রম করে ওই পথ ধরে আসছিল। রাজ সৈন্যরা তখন তাকে অনুসরণ করেছে। হঠাৎ রাজ উদ্যানের কাছে আসতেই আমরা আর তাকে খুঁজে পাচ্ছি না। তাই বিনা অনুমতিতে আপনি আমার রাজ উদ্যানে প্রবেশ করেছেন। আজিম খা, ভুলে যাবেন না আজিম খা। নবাব সিকান্দার খাঁর কন্যা শাহজাদি সাহেরা বানু রেহমতি নয়। কাজেই আপনি এখন অরক্ষিত শাহজাদি। চলুন আপনাকে মহলে পৌঁছে দিয়ে আসি। আমাকে মহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আব্বা হুজুর আপনাকে দেননি। তাই বৃথা অনুকম্পা না দেখিয়ে আপনি আপনার কাজে চলে যান। কি বলছেন শাহজাদি? ও 14 বেশি যদি আপনাকে উঠিয়ে নিয়ে যায় সেটা বুঝবো আমি। তাই অযথা সময় ব্যয় না করে আপনি আপনার কাজে মনোযোগী হন। কর্তব্যের অবহেলা করি বিনা তল্লাশিতে আমি স্থান ত্যাগ করতে পারি না শাহজাদি। আমার আন্দাজ মোতাবেক ওই 14 বেশি এই রাজ উদ্যানে রয়েছে। তাহলে জবাব দিন শিবশালার। সমস্ত সৈন্যবাহিনী পাহারায় থাকতে একটা ছদ্মবেশী কি করে এই প্রাসাদে ঢুকতে পারলো? জটিল সময়ে কুটিল প্রশ্নের জবাব দেওয়া যায় না শাহজাদি। কাজেই আমাকে অভ্যন্তরে যেতে দিন। আমি এই বাগান বাড়ি ভেতর বাহির পরিদর্শন করব। হুঁশিয়ার শিবশালার, আমার মর্যাদা অক্ষুণ্ণ করে বিনা অনুমতিতে আপনি যদি এই বাগান বাড়িতে প্রবেশ করেন তাহলে আপনার ঘরে আর মাথা থাকবে না। মাথার আমার বয় সিপাহি সালাজিম কা কখনোই করে না শাহজাদি। অতএব ভেতরে আমাকে যেতেই হবে। তাহলে এই দরবারের সম্মুখে আপনাকে জীবন দিতে হবে আজিম খা। আপনার এই বেয়াজ্জতি আমি হজম করব না শাহজাদি। কি করবে বেয়াদব? আজকের এই হিসাব আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। নারী হয়ে পুরুষের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় সেই শিক্ষাটা আমি আপনাকে আজিম খা!
হ্যালো, তোমার কোনো বিপদ হয়নি তো? বিরোহী প্রেমিককে বিপদের বই করলে চলে না শাহজাদি, তাই অনেক কষ্ট করে সিপাহীদের পাখি দিয়ে আমি এই রাজ উদ্যানে প্রবেশ করেছি। শাহজাদা, এসো সায়রা, সরোবরের পেছনে মালতী কুঞ্জের ঝোপটার আড়ালে বসে আমরা কিছুক্ষণ গল্প করি। গল্প করার সময় এখন নয় শাহজাদা, তুমি পালিয়ে যাও। বিপদ তোমাকে তাড়া করে বেড়াচ্ছে শাহজাদা। সিপাহীরা হয়তো এই রাজউদ্যানের আশেপাশেই রয়েছে। এমন অবস্থায় কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমার ঘাড়ে আর মাথা থাকবে না। মাথা হারাবার ভয় শাহজাদা মুরাদ করে না সায়রা বানু। তোমাকে ভালোবেসে যদি আমার প্রাণ চলে যায় তাহলে মরণকেও আমি হাসি মুখে বরণ করে নেব প্রিয়া। এভাবে কতদিন চলবে শাহজাদা? যতদিন তোমার আমার মিলনে সারাই বেজে না উঠবে ততদিন, ঠিক ততদিন তোমার অভিসারে আমাকে ছুটে আসতে হবে সায়রা। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে শাহজাদা। ভয় নেই শাহজাদি, ভয় নেই। দিল্লির সঙ্গে গুলবাগের মৈত্রতা স্থাপন করি অচিরেই তোমার আব্বা হুজুরের কাছে আমি শাদির পয়গাম পাঠাবো। আমার আব্বা হুজুর যদি তোমার পয়গামকে প্রত্যাখ্যান করে তাহলে কি পারবে না সায়রা? পারবে না আমার হাত ধরে দূরে কোথাও পালিয়ে যেতে? পারবো শাহজাদা, পারবো। আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। প্রয়োজনে আমি আমার জীবনও দিতে পারবো শাহজাদা। সায়রা, শাহজাদা, সায়রা। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকে দিলাম
শাহজাদা ঘনিয়ে এলো, তোমার ফিরতে অনেক রাত হয়ে যাবে। যাও তুমি তোমার ঘোড়াটা ছুটে ফিরে যাও। তোমাকে এক মুহূর্তের জন্য দূরে রেখে আমি ভালো থাকতে পারি না প্রিয়া। দরজার কাছে আয়। যদি দেখাতে পারতাম তবেই বুঝতে তোমার জন্য আমার প্রাণ কতটা বেকুল হয়ে থাকে। বলো না শাহজাদা, আর তুমি বলো না, এভাবে তুমি আমাকে বেকুল করে তুলো না শাহজাদা। আজ তুমি চলে যাও প্রিয়, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো। যাচ্ছি প্রিয়তমা, যাচ্ছি। তুমি ভালো থেকো, কাল আবার দেখা হবে। হবে না, আর কোনদিন সারা সাধুর সাথে তোমার দেখা হবে না শাহজাদা। কে তুমি? আমি আমি জালিমের দুশ্মন, শয়তানের আতঙ্ক, দুরন্ত প্রেমিক ডাকুমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডাকুমেন্ট। আজ আমি ডাকাতি করতে আসিনি, লুটতরাজ করতে আসিনি। আমি এসেছি আমার প্রেম, আমার ভালোবাসা, আমার আত্মার সুখের স্বপ্নকে তোমার জীবন থেকে তাড়িয়ে দিতে। আমি চাই শাহজাদি সারা বানুকে। তুমি হুঁশিয়ার হয়ে কথা বলে যুবক, আমি তোমার মতো সীমান্ত অতিক্রম করে বিন্দেশ থেকে চোরের মতো প্রেম করতে আসিনি। আমি প্রকাশ্য বীরের মতো এসেছি আমার বাগদাত্তাকে উঠিয়ে নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার বাগদাত্তা। তুমি কি বলে গেছো সায়রা? আজ থেকে 18 বছর আগে শৈশবে আমার গলায় মালা পরিয়ে বলেছিলে তুমি হবে আমার বেগম। বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। কোনো মিথ্যে নয়, কোনো ছলনা নয়, নয় কোনো প্রতারণার সাজানো মন্ত্র। শৈশবে এই রাজ উদ্যানে খেলা ছেড়ে তুমি আমার গলায় মালা পরিয়ে বলেছিলে তুমি হবে আমার বেগম। না না, তা হতে পারে না। নিতান্ত শৈশবের কথা আমি ভুলে গেছি। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। চলে তো আলবদ যাবো সায়রা, তবে আমি একা যাব না, যাব আমি তোমাকে সঙ্গে নিয়ে। তুমিও সাবধান হয়ে যাও নওজোয়ান। লুঠেরা দেখো, দুর্বৃত্ত হয়ে আমি এই পৃথিবীতে আসিনি, জন্মেছি আমি প্রেমিক হয়ে। তাই শত বাধার প্রাচীর ভেঙে ঘুরে দিয়ে হলো তোমার সামনে থেকে শাহজাদিকে আমি ঘোড়ায় উঠিয়ে নিয়ে যাবো। এই তবে প্রিয় আলো। আমার জীবন দিয়ে না মনসুর না, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি আমার মুরাদকে আমাকে ভিক্ষে দাও। ভিক্ষে? আমি তোমাকে ভিক্ষে দেব নয় সায়রা, ভিক্ষে নয়। প্রয়োজন হলে 10টা হিমালয় ঘুরিয়ে আমি তোমার পায়ে লুঠে দেব। এই বুকটা ছেড়ে রক্ত দিয়ে মঞ্জে লিখে দেব আমার ভালোবাসার তাজবি। তবু তবু তোমার চোখের জল যে আমি সইতে পারি না সায়রা। তাই তাই আজ আমি গাই হাতে পেরে যাচ্ছি। মনসুর, আবার মনসুর আসবে সেদিন, যেদিন এই বুকের ভিতর জমে থাকা মেঘগুলো টোপটা বৃষ্টি হয়ে দু চোখ বেয়ে ঝরে পড়বে। যেদিন তোমার মুখটা দেখার জন্য আমার মনটা চঞ্চল হয়ে উঠবে, সেদিন আসবো আমার প্রেমের দাবি নিয়ে। সেই সুযোগ তুমি আর কোনোদিন পাবে না দুশ্মন। দুশ্মনী করে প্রেম প্রতিষ্ঠা করা যায় না শাহজাদা, দস্যুতা করে কারণ হৃদয় রাজ্য জয় করা যায় না। আমার প্রেম যদি সত্যি হয়ে থাকে, সত্যি হয় যদি আমার যুগ যুগান্তরের প্রতিজ্ঞা, তাহলে তাহলে দুনিয়ার বুকে ভালোবাসার বেহেশত তৈরি করে আমি প্রিয়াকে নিয়ে বাসর সাজাবো।
বেঁচে থাকতে কারো সাধ্য নেই যে তার জীবন দেখে তোমাকে ছিনিয়ে নেয়। চলো তোমাকে মঞ্জিলে পৌঁছে দিয়ে আসি। আমাকে তোমার মঞ্জিলে পৌঁছে দিতে হবে না শাহজাদা, সিপাহীদের ডেকে আমি মঞ্জিলে পৌঁছে যাব। তুমি এই পথ দিয়ে ঘোড়া ছুটিয়ে সোজা দিল্লি চলে যাও। যাচ্ছি শাহজাদি, যাচ্ছি। একটা কথা তুমি মনে রেখো সায়রা, দুনিয়ার কোনো অশুভ শক্তি পারবে না আমাদের মিলনে বাধা হয়ে দাঁড়াতে, পারবে না পবিত্র প্রেমের বাঁধনকে ছিন্ন করে দিয়ে কেউ আমাদের দূরে সরিয়ে রাখতে। তুমি আমার জিন্দেগি, তুমি আমার বন্দেগি, তোমার প্রেম আমার ইবাদত। চলি চলি খুদা হবে। এ কি হলো খোদা, আমার আমার এমন লাগছে কেন? ওই বাঁশি যেন আমি কোথায় শুনেছি, কোথায় 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 শুনেছি ওই বাঁশি আমি। এখানে হাটের মাঝে আমরা চল নাচ গান করে কিছু টাকা আদায় করে নি। এই সাপের খেলা, এই গোক্রু সাপের খেলা, রিনির খেলা। ও ভাই, তোমরা কি হাপের খেলা দেখবে? দেখলে দেখি তোমাদের কেমন মুরুদ খেলা দেখাবো। আরে ও চল, আজ না একটি টাকাও রোজগার হয়নি। চল আমরা চলে যাই। সখী, এবার দেখছি খালি হাতে বাড়িতে ফিরতে হবে। না, খালি হাতে তোমায় কাবিলায় ফিরতে হবে না সুন্দরী। তোমার সোনা রঙের বিজলি চটাই রূপের ঝলকে যে নাচ গান তুমি দেখিয়েছো, তাতে আমি ধন্য। এই নাও তোমার বকশিশ। বকশিশ? হ্যাঁ হ্যাঁ, বকশিশ। এই হীরের অঙ্গুরি আমি তোমাকে বকশিশ দিলাম। হীরের অঙ্গুরি? হ্যাঁ হ্যাঁ, হীরের অঙ্গুরি। হীরাকে হীরার দামে কিনতে হয় সুন্দরী, তাই তোমার যোগ্য দামের মর্যাদা দিতে আমি কোনো কৃপণতাই করিনি। কে আপনি? আমি পরদেশী। পরদেশী? বিল পাহাড়ে শিকার করতে এসে সীমান্তের উপর থেকে তোমাকে দেখে হঠাৎ আমি চমকে উঠেছিলাম। তাই এই মহুয়াতলা দাঁড়িয়ে এতক্ষণ তোমার নাচ গান দেখেছিলাম, শুনেছিলাম। কি নাম তোমার সুন্দরী? আমার নাম তিস্তা। বাহ, চমৎকার নাম তোমার। ঠিক যেন আষাঢ়ে ভরা তিস্তা নদী স্রোত তোমার রূপের বন্যায় থই থই করছে। হাই আল্লাহ রে, কি বলে রে, কি শরম। কি করছো গো তিস্তা? আমি কি ভুল বলেছি? সত্যি তোমার কি লজ্জা শরম নাই গো? দেখছো না
ও যে লাজে রাঙ্গা হয়ে গেছে। বকশিশ ফেরত দিয়ে কাবিলায় চল। তোমাদের কাবিলা কোথায় তিস্তা? হৈহামপুর পাহাড়িতে। এই নিন বাবুজি, এই বকশিশ আমি চাই না। কেন তিস্তা, এই অঙ্গুর তুমি ফেরত দিচ্ছ কেন? আমি কি তোমার অমর্যাদা করেছি? তোমার মর্যাদা আমি যে চাই না পরদেশি। আমরা বান্দারাবে হাটে ঘাটে বাজার করে যা পাই তাই দিয়ে আমাদের মহা সুখে কি দিন কেটে যায়। এই হীরের অঙ্গুরি বহন করার ভার আমাদের নসিবে যে সইবে না। নসিব খুদা তোমার অদৃশ্য পরবান, কার ভাগ্যে কি আছে কেউ কি জানে? এই আজ তুমি হাঁটে হাঁটে নেচে বেড়াচ্ছ, কাল যে মহারানী হবে না তা কি তুমি হলপ করে বলতে পারো? হাই মা, এই চূড়া বলে কি? এই সখী, হে যে দেখছি নাগর নাগর ভাব। কিছু বলছো না কেন তিস্তা? ও লজ্জা পেয়েছো বুঝি? জানি না কি জানো কি না? লজ্জা, কি লজ্জা। ইস, ঠিক আছে, তোমাকে আর কিছু জানতে হবে না। এখন থেকে প্রতিদিন শিকার করতে এসে ওই বনপথ পাহাড়ি জনার কাকচুকু নদীর জলের কাছে আমি তোমার সকল প্রশ্নের জবাব জেনে নেব। চলি, খুদা হাফেজ, খুদা হাফেজ। খুদা হাফেজ। কি রে সই, ওই পরদেশিকে দেখে বুবা হয়ে গেলে নাকি? ছি ছি, কি বলছিস তুই পোড়ামুখী? যা তা আমি বলছি না সই, তোর সঙ্গে আর আমি কোনোদিন ঘাও করতে যাব না। কেন? গাওয়াল করতে তোকে কোনোদিন বাইরে যেতে হবে না তিস্তা, আর কোনোদিন তোকে হাটে হাটে নাচতে হবে না। আমাকে গাওয়াল করা নিষেধ করার তুই কে রে পাহাড়িয়া? আমি তোর ভাবি কসম আছি তিস্তা, আখির এই মুনকা কাবিলা সর্দার পেরে আমি তোকে নিকাহ করব। তোকে নিকাহ করবার পূর্বে এই তিস্তা বিষ খেয়ে আত্মহত্যা করবে, তবু তোর মতো একটা কুত্তাকে সে কিছুতেই নিকাহ করবে না। মরে গেলে তুই বলে গেলে আমি বাঁচবো না রে তিস্তা। কেন এনকার করে তুই আমাকে দূরে সরিয়ে দিস? বল তিস্তা, একবার বল, তুই আমাকে প্যার করিস? হ্যাঁ, আমি তোকে ঘেন্না করি। পথ ছাড় লাগিয়া আমি ডাবাই যাব না, এরাই তোকে আর ফিরতে হবে না। কাক চোখে নীল জ্বলে ওকে নিয়ে আছে তোর কাব্য। তোর চোখে চোখ রেখে বুকের মধ্যে চেপে ধরে তোকে আজ আমি জরুর মহব্বত শিখিয়ে দেব। তুই বেয়াজ্জত কালি চিঠি দি আমার কি বেয়াজ্জত করেছিস? আমি তোকে চারবো না। ওকে ব্যাবরু করে রূপের সুদা পান করে কাবিলা সব আওরাদের কাছে তোকে আমি রেন্টি বানিয়ে দেব। শয়তানের শয়তানি দেখেছিস? দেখিস নাই তার দিলের আগুন, যে আগুনে পুড়ে তোর কচি দেহটাকে নি কাবাব মানে চিরে চিরে খাবো। তার পূর্বে তোর বিষ দাঁতগুলো আমি একটা একটা করে উপরে ফেলে দেব। কুত্তা, ছেড়ে দে আমাকে। এরে দিব হাতে হাতে হাত একবার ধরে তাকে যে চল মেরে বাজ। আমার কাবিলা ইজ্জতের দিকে হাত দে, হর জানাই খেলে নেব দুশ্মন। দুশ্মন আমি নয় সত্তার, দুশ্মনী করেছো তুমি। তিস্তাকে লাই দিয়ে মাথায় তুলেছো তুমি। ও আজ আমাকে চোর মেরেছে। কেন মেরেছে তাই বল, জবাব দে বাঠিয়া, জবাব দে।
মুঙ্কা কাবিলার সর্দার গন্ডলাল বেঁচে থাকতে কেন নির্ভয়ে সাঁওতাল পল্লীরা পথ চলতে পারবে না? প্রকাশ্য দিবালুকে ইস্তাকে তুই অপমান করেছি, জিগাংসার আগুন জ্বালিয়ে দিয়ে কেন আমার হাতে তুলে দিয়েছিস হিংসার হাতিয়ার? হয়ে যাবে কি তোমাকে দিতে হবে সর্দার? কাবিলার জনরা বেঁচে থাকতে এই বয়সে কেন তুমি ক্ষমতার আসনে দাঁড়িয়ে আছো? কেন তিস্তার মতন আওরাদের কানো আদি তাহলে কত রোজগারে দণ্ডঘাট বাটে যাও? সেই কৈফত কি তোর কাছে দিতে হবে? আলবাদ দিতে হবে। যুগ পাল্টে গেছে সর্দার, বীর দুঃখের হেমত দিয়ে সর্দারই করে তোমার মেনা না। হিম্মতের প্রশ্ন যখন তুলেছিস বাটিয়া, তাহলে ধর অর্থ সালাসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি আমার সরকার ইস্তফা দিতে বাধ্য হব। যাচাই করে নে কার বহতে কত শক্তি। হিম্মতের পরীক্ষা দে বাটিয়া, হিম্মতের পরীক্ষা দে। তবে তাই হোক। না সর্দার না, এত বড় বেজ্জতি কাম তুমি করো না সর্দার। ওকে ওকে তুমি ক্ষমা করে দাও সর্দার, ওকে তুমি ক্ষমা করে দাও। ছোটবেলায় ওর মায়ের দুধ খেয়ে যে আমি বড় হয়েছি, ভাটিয়া মানুক আর না মানুক আমি জানি ও আমার দু ভাই, তাই বোন হয়ে ভাইয়েরকে রক্ষা করার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি তাকে ক্ষমা করে দাও সর্দার। তোর কথায় আজ যদি কোনোদিন কাবিলার আওরতের দিকে চোখ তুলে থাকা, তাহলে দাঙ্গা প্রাসাদবাদী বিদ্রোহ করতে চা, তাহলে ওর হাত পা কেটে ওকে আমি ওই কুদাত্ত সিংহের মুখে নিক্ষেপ করবো। আমাকে তুমি ক্ষমা করো সর্দার। ক্ষমা মার্দনার হিসাব এই কাবিলার কাননে নেই বাটিয়া। তোকে ছেড়ে দিলাম, বাটিয়া বীরের আঘাত বুঝে আমার মুখে বীরের মতো বিদে ওঠাওকে আমি মানিয়ে নেব। আগার কুত্তার গেউ গেউ কখনো আমি বরদাস্ত করবো না। চল আমি বরদাস্ত করিব তোমার বন্ধা কানন। বাবু গর্জন নেই, তোমার গর্জনের দিন আমি খতম করে দিব। কাবিলার জনদের জুট করে তোমার কলেজের রক্ত আমি হয়ে গেলে তারপর ভঞ্জন দর্শি থেকে নিশানা মুক্তি দিয়ে আমি হব এই মুনকা কাবিলার আজকের সর্দার। আখের গুলবাগের নবাব হয়ে শাহজাদি সারা বানু কামে আলবত সাহায্য করব। তখন এই দিনাজপুরের জমিদারি আমি তোকে লিখে দেব বান্দা। এত সুখ কি এ আমার কপালে সইবে হুজুর? কেন সইবে না রে বান্দা? আমি যদি সিপাহ সালার থেকে নবাব হতে পারি, তাহলে তুই কেন পারবি না বান্দা থেকে জমিদার হতে?
এই আনন্দে যেমন নাচতে ইচ্ছে করছে হুজুর। নাচবে আর বাজি নাচবে। হেদি যা। বেশি সুবিধা। চম্পা ভাইকে এখানে পাঠিয়ে দে। চম্পা ভাই তো আপনার আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে হুজুর। ডাকবো হুজুর, ডাক, তাড়াতাড়ি ডাক। নেশাটা আমার পিকে হয়ে যাচ্ছে হরেক চাঁদ। এই যে হেনা সাজা কই? মালিকটা কোথায় চম্পা ভাই? এসো এসো এসো। নাচে গিয়ে এই হুজুরের মনটাকে একেবারে রাঙিয়ে ভরিয়ে দিই। এই নাও তোমার বকশিস সুন্দরী। যাও হরেক চাঁদ, চম্পা ভাইকে আমার কক্ষে নিয়ে যাও। আজ রাত দিবান ওর রূপের জোয়ারে আমি বেসে যাব। যাও সুন্দরী, তুমি আমার কক্ষে চলে যাও। হ্যালো আমি আমি আর একটু নেশা আমরা তোমার কাছে ছুটে যাব। এসো এসো সুন্দরী, এই তোমাকে আমি এই হুজুরের কাছে পৌঁছিয়ে দিই। হানান ভাই হে লাগা মুন্সি মুল্লারা তো একটু বেশি দিব বুদাই লইছে রাখ। সুরা আর সাকি, সাকি আর সুরা, এই নিয়ে সুভাষ সালাজুমকার জিন্দেগি একই। এত রাতে মহলে পাগলা ঘন্টা বাজছে, তবে কি কারা কক্ষ থেকে কোনো কয়েদি পালিয়ে গেছে? বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক শুনতে পাচ্ছি, মহলে পাগলা ঘন্টা বাজছে, মহলে পাগলা ঘন্টা বাজছে। এত রাতে মহলে পাগলা ঘন্টা বাজি তোমার জন্য সেখানদারটা আরামের নিদ্রা হারাম করে দিয়েছে কে? তবে কি কোনো কয়েদি কারো ভেঙে পালিয়ে গেছে? না নবাব বাহাদুর, না, আমি পালাইনি। আপনার নির্যাতন সহ্য করে দীর্ঘ 18টি বছর নির্যাতন সহ্য করে অপারগ হয়ে আমি গালত ভেঙেছি সত্য, কিন্তু ফৌজদার উসমানকে কখনো বীর ধর্মকে মর্যাদা করে পালাতে শিখেনি জনাব। উসমানকে চিৎকার করে কোনো লাভ নেই জনাব, আমি এখনো শৃঙ্খলিত। কয়েদ ভেঙ্গে যখন আপনার মুখোমুখি দাঁড়িয়েছি, তাহলে শৃঙ্খল ভেঙ্গে পালিয়ে গিয়ে বিদ্রোহ করার হিম্মত আমার ছিল, কিন্তু না, না জনাব, না, আমি যুদ্ধ চাই না। তাই কারাগারের ধার ভেঙ্গে শান্তির বার্তা নিয়ে আপনার মুখোমুখি হয়েছি। বলুন বলুন জনাব, বলুন আমার পুত্র দিদার কোথায় আছে? কোথায় আছে আমি জানি না। কিছুদিন আগে আমি আর একটি চোখ উপড়ে আমি ওকে হত্যার আদেশ দিয়েছিলাম। মারাভূমির অদ্যভূমি থেকে একরামকা তাকে নিয়ে পালিয়ে যায়। সদা চেষ্টা করেও ওর পুত্রের সন্ধান আমি পাইনি। না, কেন করলেন জনাব, কেন করলেন এই অন্যায় আদেশ? কেন আমাকে বন্দী করে আমার পুত্রের একটি চোখ কেড়ে নেবার পরেও আপনি ওকে অন্যায় ভাবে হত্যার আদেশ দিয়েছিলেন? ইতিমধ্যেই বলে গেছেন উসমানকে সামান্য একজন ফৌজদারের ছেলে হই
আমার শিশু কন্যাকে বেগম বলে চলে কোন অধিকারে? হৃদয়ের অধিকারে জনাব। খেলার চলে স্বপ্ন সাজাবার অধিকার প্রত্যেকটি শিশুর মনে জন্মাতে পারে। তাই বলে ক্ষমতা থাকতে আপনার একটি চোখ কেড়ে নেবার পরেও কেন আপনাকে হত্যার আদেশ দিয়েছে বলুন জনাব। এই কৈফিয়ত তোমার কাছে আমি দিতে রাজি না উস্তাদ। আমার কাছে না দিলে প্রকৃতির কাছে আর কৈফিয়ত আপনাকে তুলাই দণ্ড দিতে হবে জনাব। আমার পুত্র যদি বেঁচে থাকে, তাকে যদি ওর মনে শৈশবের অকারণে লাঞ্ছনা স্মৃতি, তাহলে আপনার দর্পকে চূর্ণ করতে একদিন সেই রাজপ্রাসাদ ধারাবে ইনশাআল্লাহ। মারুন চাবুক, চাপকে চাপকে রক্তে রঞ্জিত করে দিন আপনার এই রাজপ্রাসাদ। নইলে নিষ্ঠুর বিধাতা দেখতে পারবে না যন্ত্রণার এই করুণ দৃশ্য, শুনতে পারবে না আমার কাতর কান্না, করতে পারবে না বিবেকের ক্রোধে আপনার চুরে চুরে চিৎকার করে রাখ, তাকে থার কুদাকে আমার কি করতে পারে? বন্ধ করুন নবাব, বন্ধ করুন, দয়া করে আমাকে একটু পানি দিন। পানি? পানি দেবে? একটু পানি নিয়ে এই নিন জনাব পানি। আমাকে নয় বান্দা, আমাকে নয়, এই বান্দি খায় দিকে। এই নিন পানি। হুজুর, এই কয়েদি তো মরে গেছে। মরবে, আর বহুত মরবে। নবাব সেকান্দার কার চোখের সামনে তাড়াতাড়ি প্রতিবাদ করবে, তারা এমনি করে মরতে হবে। না না, আমি মরিনি বেঈমান, তোর পরিণতি না দেখে আমি মরতে পারি না। ইচ্ছে করলে এই মুহূর্তে আমি তোকে হত্যা করতে পারি, কিন্তু না, এত সহজে আমি তোকে মারবো না জল্লাদ। তাই আমি আজ চলে যাচ্ছি। জালিম সেকান্দর কা তোমার এই হুঙ্কার শুনতে থাকবে না। পশু অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিরীহ প্রজারা জেগে উঠবে। মুক্তির সংগ্রামের শপথ নিয়ে দেশের তরুণ সমাজ যেতে হাতে বুকের রক্ত দিয়ে তোমার ভালো ইনশাআল্লাহ। পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। কোথায় পালাবে শয়তান? সেকান্দর কা পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না। ও রেশমা, ও আমার রাঙ্গা বউ রেশমা, বিচালাটা একটু করে দাও তো, আমি একটু ঘুমাবো।
আজ সকালে তুমি বাসি পান্তা কে বাজারে গেছো, দুপুরেও বাড়িতে আসোনি। এখন রাতে না খেয়ে ঘুমোলে তোমার যে শরীর খারাপ করবে গো। শরীর খারাপ করবে না বউ, আজ এই জগা ঠাকুরের বাবার শ্রাদ্ধ ছিল, এই ওখান থেকে আমি এই পেট ভরে খেয়ে এসেছি। এই পাটিতে একটু বিছিয়ে দে তো, আমি একটু আরাম করে ঘুমাবো। দাঁড়াও দিচ্ছি। আই নাও ঘুমাও। বিছাইছো? তুমি আরাম করে ঘুমাও। আচ্ছা। আল্লাহ আরাম করে ঘুমাও গো স্বামী। আর আমি তোমার পা টিপে দিচ্ছি। বউ, ও লক্ষ্মী বউ, এই কাঁটাটা একটু আমার গায়ে নিয়ে যাও তো। এবার বুঝবে জাদু, কত দানে কত চাল। মনে রেখো আমার নাম রেশমা। এবার বুঝে নিও কত দানে কত চাল। রেশমা বৌদি, আরে ও রেশমা বৌদি, ও রেশমা বৌদি, আরে ও আমার রেমু, এই দেখো আমি এসেছি। আরে কথা বলো লক্ষ্মীটি, এই সারাদিন পরিশ্রম করে পেরিয়ে আমার নাক থেকে ঘুমাচ্ছে। ঠিক আছে, আমিও এই ঢুকে পড়ি এই কাঁথার ভিতরে। আরে আরে এদিকে এসো, আরে একটু কাছে এসো না। ইস রে, শরীরটা যে একেবারে ঠান্ডা বরফ হয়ে গেছে। আরে এসো না, তোমাকে একটু গরম করে দেই। আরে শরীরটা এত শক্ত শক্ত লাগতেছে কেন? বৌদির সঙ্গে বৌদির মাগে বৌদির সঙ্গে মানে আমার বউর সঙ্গে পোস্টি নষ্টি করতে এসেছিস? ওরে হারামজাদা, আজ তোর কোমর ভেঙে ফেলবো। ওরে হারামজাদা। দাদা শুনো, আমার কোনো দোষ নাই। মাঝে মতো আমাকে যখন ঝিলে ধরে রাতের বেলায় ঘুমাতে গেলে ওই শালা জিনগুলো আমাকে মেয়ে ছেলেদের বিছানায় রেখে আসে। শালার ভাই, আজ তোর জিনগুলো আমি ছুটিয়ে দিব। ছুটিয়ে দিব। দাদা, ওরে বাবা গো, আমাকে যে মেরে ফেললো, বাড়িতে বিড়াল বিড়াল মেরে ফেললো গো। আর দাদা, আরে ও দাদা, ওই দেখো, ওই তো তোমার পায়ের নিচে সাপ। ওই তো
কোথায় কোথায় সব বাবা রে আমি ডান্ডা নিয়ে পালা আচ্ছা আপা ডানটা নিয়ে পালাচ্ছ শালা বেটা যদি আরেকদিন আমার বাড়িতে এসে আমার বউর সঙ্গে পোস্টি নষ্টি করতে আসিস তাহলে এক কূপে তোর মাথাটাই আমি মাটিতে ফেলে দেব সেদিন 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 আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না কেউ রক্ষা করতে পারবে না কেউ তোমাকে বাঁচাতে পারবে না সুন্দরী। এই তামাম দিল্লিতে কারো সাধ্য নেই যে আজ আমার হাত থেকে তোমাকে রক্ষা করে। আমি রুঠেরা কতল খা পুতুল খা আমি কতল খা বলো ডাকাত কি চাই আমি চাই তোমাকে সুন্দরী। সাবধান দস্যু নবাব ইলিয়াস শাহ কন্যা শাহজাদির নাদিরার বানুর সামনে দাঁড়িয়ে এই কথা উচ্চারণ করার কত ভয়ঙ্কর হতে পারে তা তুমি জানো? ভয়ঙ্কর শাস্তি ক্ষুদ্র থম্বয় এই শিপর শালা করুণকা কখনো করে না সুন্দরী। কাজেই বেশি বাড়াবাড়ি না করে আমার কথায় তুমি রাজি হয়ে যাও। হুঁশিয়ার লুটেরা সংযত হয়ে কথা বলো। সিপাহ সালার খুরুমখা আমার আশেপাশেই রয়েছে। আমার চিৎকারে সে ছুটে এলে এখনই তোমার গর্দান নেবে। শিপর শালার গর্দন ইস্পাত দিয়ে তৈরি সাজানি তোমার শিপর শালার সাধ্য নেই যে আমার গর্দানের তরবারি চালা। তাই বাচ্চা তুর্থ না করে আমার সাথে সোজা চলে এসো। কোথায়? মেহেরবানি করে আমি তোমাকে যেখানে নিয়ে যাব। না আমি যাব না। আলবাচ্চাবে সুন্দরী এই শিবশালা করুণার চোখ একবার যার উপর করে তাকে সে হয় না মোতাবেক তুলে নিয়ে যা। হুঁশিয়ার শয়তান শয়তান বেশি জম্ব দেখালে তোমার হাত পা বেঁধে তোমার এই আপেল রাঙা ছাদ বদলে আমি আমার সাথে বসিয়ে দেব। একটা একটা করে কুলে নেব তোমার এই নরম গায়ের বর্ষণ। তারপর আমার এই গরম দেহের জ্বালা মিটাতে জরুর জরুর তোমাকে করে যাই চকলেট করে। তোমাকে বাঁচাতে আসবে না সুন্দরী। এই নির্জন জঙ্গল পথে তোমার চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠলেও আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কেউ না আসলেও মানুষ আসবে শয়তান। সে তুই ধনের আতঙ্ক শয়তানের জম দুশ্মনের বিভীষিকা দেখে কেন এসেছিস তুই এখানে? আমি এসেছি এই নারীর ইজ্জত বাঁচি তোর হাত পা কেটে সামনের এই দেবদুর গাছে তোকে ঝুলিয়ে রাখতে। তোর চিৎকারে আকাশ বাকাশ যখন প্রতিধ্বনি হবে সিংহ শিগাল কুকুর যখন তোকে চিরে চিরে খাবি তখন তামাম দুনিয়ার মানুষ তরতর করে কেঁপে উঠবি। মনসুরের শাস্তি কত ভয়ঙ্কর কত ভীষণ। যদি ছানের মায়া থাকে তাহলে স্থান তুই ঠিক কর। দেখ মনসুর কোনদিন পালাতে শিখিনি বেয়াদব। মায়ের জাতিকে অপমান করে তার ইজ্জতের দিকে হাত বাড়িয়ে যে অন্যায় তুই করেছিস তার শাস্তি দি। তোর হাতে পায়ে বেঁধে তোকে আমি জ্বলন্ত অগ্নিকণ্ঠে নিক্ষেপ করবো। তোর চিৎকারে কেঁপে উঠবে এই জঙ্গল বাড়ির মাটি। জনতা তমকে দাঁড়াবি। বনের পশুগুলো আজ দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি
ডাকু মনসুরের শাস্তি কত ভয়ঙ্কর, কত ভীষণ। হবে না সম্ভব। পালিয়ে গিয়ে তুই বাঁচতে পারবি না বেয়াদব। আজরাইল তোর পিছনে পিছনে আসছে। দাঁড়ান, এভাবে আমাকে অরক্ষিত রেখে আপনি চলে যাবেন না বীর? বীরত্ব আমার ধর্ম হলেও সবার কাছে আমার একটা পরিচয়, আমি ডাকু মনসুর। সকলের কাছে আপনি ডাকু মনসুর হলেও আপনি আমার কাছে যে একজন ফেরেশতা। আজ আপনি না থাকলে আমি না থাকলেও আপনার কিছুই হতো না নারী। সতীর ইজ্জতের হেফাজতকারী স্বয়ং খোদা তাআলা। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো খানদানি ঘরের মেয়ে, অথচ এই সন্ধ্যা অন্ধকারে আপনি একা। মাতুল রাজ্য থেকে বেড়াতে এসে গিয়েছিলাম, ফেরার পথে পথ হারিয়ে ফেলি। সিপাহ সালার কুরম খা সৈন্য সবাই আমার সাথেই ছিল, কিন্তু তাদেরকে আমি হারিয়ে। আপনি তাহলে সম্রাট ইলিয়াস শাহের বংশধর? শুধু বংশধরই নয়, আমি সম্রাট ইলিয়াস শাহর একমাত্র কন্যা শাহজাদি নাদিরা বানু। আমার অভিবাদন গ্রহণ করুন শাহজাদি। অভিবাদন পর হবে, আগে বলুন আপনি কোথায় থাকেন? আমার তো কোনো ঠিকানা নেই, শুধু অন্তবিহীন অজানা ছুটে চলাই যে আমার কাজ। আচ্ছা, আপনার একটি চোখে কি হয়েছে? কিছুই হয়নি, এটা যে আমার মহব্বতের ইনাম। মোহব্বতের ইনাম? ভারী আজব কি বাত। বাদ দেন এসব কথা। যদি যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে চলুন, আমি আপনাকে মহলে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, তাই চলুন। হ্যাঁ, ডাকু মনসুরকে ভয় করবেন না, তাই চলুন। না, আপনি পাশে থাকলে কোনো ভয়কেই আমি পরোয়া করি না বীর। আজ আপনি আমাকে বাঁচিয়ে আমাকে শুধু রক্ষা করেননি, রক্ষা করেছেন সম্রাট ইলিয়াস শাহর কন্যা। আমার প্রেরিত দুধকে অপমান করে শাহী ব্রাহ্মণকে প্রত্যাখ্যান করে রাজ কর দেবে না বলে সে অস্বীকার করেছে। না 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 না, নবাব সিকান্দরকার এই বেয়াদবি আমি কিছুতেই বরদাস্ত করব না। ও চিরে আমি গুলবাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কার বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করছেন আব্বা হুজুর? নবাব সিকান্দরকার বিরুদ্ধে। তার অপরাধ? দিল্লির দুধকে অপমান করে আমার ব্রাহ্মণকে প্রত্যাখ্যান করে রাজ কর দেবে না বলে সে অস্বীকার করেছে। তাই আমি স্থির করেছি আগামী এক পক্ষকালের মধ্যে তামাম গুলবাগকে আমি কবরস্থানে পরিণত করব। এভাবে জীবন্ত মানুষের কবর খনন না করে লাখো লাখো প্রজাদের প্রাণ কেড়ে না নিয়ে আমরা কি পারি না এই রক্তকয়ী সংগ্রামকে এড়িয়ে যেতে? না, পারি না। সামান্য একটি চাষার বাচ্চা হয়ে আমার বিরুদ্ধে চারণ করে আমার ব্রাহ্মণকে প্রত্যাখ্যান করে সে আমার শিরায় উপশিরায় আগুন ধরিয়ে দিয়েছে। তাই বেয়াদবটাকে গুড়ার পেছনে বেঁধে আমি গুলবাগ থেকে দিল্লিতে নিয়ে আসবো। এতে করে কি সম্রাটের সঙ্গে নবাবের বিরোধ মেটে যাবে? দিল্লির সঙ্গে কোনোদিন হবে কি গুলবাগের বন্ধুত্ব? সিংহের সঙ্গে শিয়ালের বন্ধুত্ব প্রয়োজন হয় না শাহজাদা। কিন্তু মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব হতে
দোষ কোথায় আব্বা হুজুর? নবাব, সম্রাট, বাদশাহ, গোলাম সবাই তো একই স্রষ্টার সৃষ্টি। তাই নবাব সম্রাটের বৈষম্য বলে অতীতের সকল ত্রুটির মার্জনা করে সন্ধির এতলা পাঠিয়ে নবাব সেকান্দর কাকে আপনি শেষবারের মতো সুযোগ দিন আব্বা হুজুর। শাহজাদা, আমি এক্ষুনি গুড়াই ছুটে গুলবাগের অভিমুখে যাত্রা করব। নবাব সেকান্দর খার মুখোমুখি হয়ে দিল্লির সঙ্গে গুলবাগের সন্ধি করে আগামী কালের মধ্যেই আমি আপনার কাছে শান্তির বার্তা নিয়ে চলে আসবো আব্বা হুজুর। আপনি শুধু আমাকে অনুমতি প্রদান করুন। এখন তো মিত্রতা স্থাপনের অনুমতি দিয়েছে। তুমি যখন গোলবাগ অভিমুখে যাত্রা করতে চাও তাহলে আমি তোমাকে বাধা দিলাম না পুত্র। শুকরিয়া আব্বা হুজুর, শুকরিয়া। তবে আজ রেখো পুত্র, নবাব সিকান্দর কা যদি পুনরায় উদ্যত প্রকাশ করে তোমাকে বেইজ্জতি করতে চায় তবে তাকে শিরুচ্ছেদ করে তবেই তুমি দিল্লিতে প্রবেশ করবে। কাপুরুষের মতো অপমান হজম করে যদি প্রাসাদে ফিরে আসতে চাও আমি প্রাসাদের সিংহ দরজায় দাঁড়িয়ে আমি তোমাকে কুকুরের মতো গুলি করে মারবো। তাই হবে আব্বা হুজুর, তাই হবে। দীর্ঘ দিনের সূত্রতার সন্ধি ঘটিয়ে নবাব সেকান্দর কাছে দিল্লির সঙ্গে শান্তির চুক্তিতে স্বাক্ষর করিয়ে যদি বীরের মতো রাজধানীতে প্রবেশ করতে পারি তবেই আপনার মুখোমুখি হব। নইলে বেয়াজ্জতির কালি থেকে কুকুরের মতো লেজ গুটিয়ে আমি এই রাজধানীতে ফিরে আসবো না, ফিরে আসবো না। চলি। খুদা হাফেজ। খোদা হাফেজ। হে খোদা দিন দুনিয়ার মালিক, তুমি তো আমাকে চেনো প্রভু, তুমি তো আমাকে বুঝো। শৈশব কৈশোর যৌবনের একটি মুহূর্তেও তোমাকে আমি ভুলিনি। হে পাক পরওয়ারদিগার, প্রজা পালন ধর্ম প্রণয়তায় মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমার বিচার করো, তুমি আমার বিচার করো। বিচার করুন শাহজাদা, বিচার করুন। শাহজাদি নাদিরা বানু আপনি বিচার করুন। কেন কি করেছে আমার কন্যা শাহজাদি নাদিরা বানু? মাতুল রাজ্যের বেড়াবার নাম করে নন্দীপুরের জঙ্গল বাড়িতে বিন্দিসি এক ঢাকু মনসুর নামক এক বিন্দিসির সঙ্গে সে গোপনে মহাব্বতে মজেছে জনাব। তুমি কি আন্দাজ করতে পারো না আমার কন্যা শাহজাদি নাদিরা বানু সম্পর্কে মিথ্যে বলার অপরাধে তোমার কি শাস্তি হতে পারে? শাস্তি পাওয়ার ভয়ে ছাপা দেওয়ার মতো দুঃসাহস আমার নেই জনাব। করুণা আপনার খানদানের কথা বিবেচনা করে আপনার সম্মুখে দাঁড়িয়ে চরম সত্য কথা বলতে বাধ্য হয়েছে জনাব। খোদাই শাহজাদি নাদিরা বানু এখনো সে নন্দীপুরের জঙ্গল বাড়িতে ডাকু মুনসুরের সঙ্গে রয়েছে জনাব। আমার ইখতিয়ারের মধ্য থেকে আমার রাজ্যে এসে একটা ডাকু লুটেরা আমার ইজ্জতের দিকে হাত বাড়ানোর পরেও তুমি তার শিরুচ্ছেদ করতে পারলে না। আপনার সিপাহসালার এত বড় হিম্মত হয়নি যে ডাকু মনসুরের শিরে অস্ত্র চালাবে। নাদিরা বানু জবাব দিন আব্বা হুজুর, জবাব দিন। সিপাহসালার কুরুমকার মোতাবেক থাকতে লুটেরা আমার ইজ্জতের উপর হাত বাড়ায় কোন সাহসে? তার মানে মাতুল রাজ্য থেকে ফেরার পথে হঠাৎ সিপাহসালার আর সৈন্য সবাই অদৃশ্য হয়ে যায়। সেই সুযোগে লুটেরা পুতুল খা আমার হাত ধরে টানাটানি করেছে। তবে যে আমি শুনলাম মাতুল রাজ্য থেকে ফেরার পথে নন্দীপুর জঙ্গল বাড়িতে তুমি ডাকু মনসুরের সঙ্গে আশনায় মজেছিলে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা আব্বা হুজুর। খোদার কসম সত্য জনাব। শাহজাদিকে অস্বীকার করতে পারে ডাকু মুনসুরকে সঙ্গে করে একই গুড়া যাবে নন্দীপুর থেকে তিনি কি রাজধানীতে আসেননি? আলবাত এসেছে। একটা লুটের হাত থেকে রক্ষা করে উপযুক্ত মর্যাদা দিয়ে ডাকু মনসুর আমাকে এই
যে পৌঁছে দেয়, তাতে দোষের কি হলো? শাহজাদি, আমি তোমাকে চাবুক মারবো কুরঙ্কা। আমাকে নিরাপত্তা অনিশ্চিত রেখে আব্বা হুজুরের কান ভারী করে যেই অপরাধ তুমি করেছো, তাতে তোমার গায়ের চামড়া কেটে আমি লবণ লাগিয়ে দেবো। উচিত অনুচিত পরে হবে আম্মি জান। আজ তোমার আমার নতুন জীবন দিয়ে তোমাকে আমাকে তামাম দিল্লির ইজ্জতকে যে বাঁচিয়েছে সে ডাকু মনসুর এখন কোথায়? আপনার আদেশের অপেক্ষায় এতক্ষণ আমি বাড়ি দাঁড়িয়েছিলাম জনাব। আদেশ করুন শাহ, আদেশ করুন। আপনার অনুমতি পেলে এই ডাকু মনসুরকে আমি বন্দী করব। ডাকু মনসুরকে বন্দী করার সাধ্য এই দুনিয়ার কারণে সিপাহী সালার। তবু যদি শক্তির পরীক্ষা নিতে চান আমি প্রস্তুত। হুঁশিয়ার কম্বক, খামাস অপদার্থ! দরবারে সম্রাট উপবিষ্ট থাকার পূর্বেও রাজনীতিকে অপমান করার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? বেরিয়ে যাও অপদার্থ! আর এক মুহূর্ত সময় এখানে দাঁড়িয়ে থাকলে আমি তোমাকে কুকুরের মতো গুলি করে মারবো। জোকুম শাহ, জোকু ডাকু মনসুর জনাব। উল্টা ভাগে কারে হচ্ছে বেটা? এত সুন্দর তসবির দিয়ে খোদা তাআলা যাকে বানিয়েছে, কেমন করে তার একটি চোখ অন্ধ হলো? জন্মে আমি অন্ধ ছিলাম না জনাব। আজ থেকে 18 বছর পূর্বে নবাব সেকান্দর কা বিনা অপরাধে শৈশবে আমার একটি চোখের আলো খেরে নেই। শুধু তাই নয় জনাব, আমার পিতাকে বন্দী করে এই মরুভূমির মধ্যবর্তী নিয়ে আমাকে হত্যা করার আদেশ দেয় জনাব এই জালিম সেকান্দর কা। তারপর প্রাসাদ রক্ষী একরাম চাচা জল্লাদকে হত্যা করে সেখান থেকে আমাকে নিয়ে পালিয়ে আসে জনাব। তোমার পূর্ব পরিচয় কি জানা আছে মনসুর? কেন জানা থাকবে না জনাব? শৈশবের রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে আজও যে আমি বেঁচে আছি, আজও আমি সজ্ঞানে বলতে পারি আমি গুলবাগের ভূতপূর্ব হৌজদার উসমান কার পুত্র দিদার খা জনাব। তুমি কি উসমান কার পুত্র দিদার? তোমার মানব পিতা আমার উসমান কা ছিল আমার পূর্ব পরিচিত প্রিয় পাত্র। আজ 18 বছর যাবত আমি তার কোনো খবর রাখতে পারিনি। আমি যে রাখতে পারছি না জনাব। শৈশবের স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে আজও যে আমি আমার পিতাকে স্মরণ করে যাই। জানি না আমার পিতা আজ কোথায় আছে, কেমন আছে। তোমার সকল কথা আমি পরে শুনবো মনসুর। তুমি পরিশ্রান্ত, যাও নাদিরা বানু মহলে বান্দা বান্দিদেরকে বলে মনসুরের বিশ্রামের ইন্তজাম করো কি? ঠিক আছে আব্বা হুজুর, আমি মহলে যাচ্ছি। আপনি অতিথিকে নিয়ে মহলে চলে আসুন। এসো মনসুর, তুমি আমার সঙ্গে মেহমান খানায় এসো। রোজ আমার আতিথ্য গ্রহণ করে তারপর তুমি তোমার গন্তব্যে যাবে। না জনাব না, দুরুস কেন? দুদণ্ড আতিথ্য গ্রহণ করার প্রস্তুত আমার নেই। আপনি জানেন না জনাব, জালিম সেকান্দর কার অত্যাচারে গুলবাগের প্রজারা আজ অতিষ্ঠ। প্রতিদিন রাজকর্মচারী রাতের অন্ধকারে প্রজা পীড়ন, নারী নির্যাতন করে রাজ্য অরাজকতা সৃষ্টি করে। তাই ছদ্মবেশে ঘুরায় ছুটে রাজ্যের এক প্রান্ত থেকে আমার অন্য প্রান্তে ঘুরে বেড়াতে হয় জনাব। মনসুর, আহার নেই, নিদ্রা নেই, নেই পরিশ্রান্ত জীবনে কোনো চন্দ মধুর স্বপ্ন। শুধু অজানা প্রজাদের কল্যাণের জন্য আমার এই বিরামহীন অভিযান। জনাব, যদি কোনোদিন আমার হতভাগ্য পিতাকে খুঁজে পাই, প্রতিষ্ঠা করতে পারি গুলবাগের প্রজাদের অধিকার, সেদিন দিল্লিতে এসে আমি আপনার আতিথ্য গ্রহণ করব। খুদা হাফেজ, খুদা হাফেজ, খুদা হাফেজ, খুদা হাফেজ। খোদা তুমি মনসুরের মঙ্গল করো। ওর অন্ধকার জীবনটাই আলোয় ভরিয়ে দে। তোর দিলের বাগিচায় তুমি ফুটিয়ে দাও মহব্বতের গোলাপ, মহব্বতের গোলাপ। মহব্বতের গোলাপ একটা একটা করে করে ফুটে উঠেছে, কিন্তু এই লগ্নে যদি মাতাল কোকিল ডেকে না উঠে, দুষ্ট ভ্রমর যদি কাছে না আসে, তাহলে আমার জিন্দগির খোয়াব যে বরবাদ হয়ে যাবে।
না শাহজাদি, তোমার জিন্দেগির কুয়া বরবাদ করে দেবার মতো স্বার্থপর প্রেমিক আমি নই। তাই তো প্রতিদিন হাজার বাধা অতিক্রম করে, হাজার ক্রুশ গুড়া ছুটিয়ে প্রতিদিন তোমার প্রেম কুঞ্জে আমি পাগলের মতো ছুটে আসি। শাহজাদা, বিশ্বাস করো সায়রা, রাতের আকাশে মেঘের বুকে যখন চলে চাঁদ তারার লুকোচুরি, প্রকৃতির বুকে যখন শুনি ঝিঝি পোকার ডাক, তখন হাজারো স্বপ্ন ভেঙে নিঝুম রাতে আমি তোমার জন্যে মহলে ছটফট করে মরি। আমার বুকটা চিরে যদি তুমি দেখতে পেতে, শুনতে পেতে যদি আমার হৃদয়ের বিরহের কথা, তাহলে বুঝতে তুমি শাহজাদা, তোমার জন্য আমার বুকটা যে কত কষ্টে ভরা। সাগরের মতোই গভীর, আকাশের মতো আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতো গভীর, আকাশের মতো আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
কি হঠাৎ রাজপ্রাসাদে গুলির শব্দ? তুমি কি মহলে ডাকাত করেছে? শাহজাদা না, আমার আন্দাজ যদি মিথ্যে না হয় তাহলে নিশ্চয়ই ডাকু মঞ্চুর ঘোড়া ছুটিয়ে এদিকে আসছে। আসল সেই দুর্বৃত্ত লুঠেরা আজ আমার বন্দুকের গুলিতে ওর দেহটা আমি জমিনে লুটিয়ে দেব। দিল্লি থেকে গুলবাগে এসে আব্বা হুজুরের নজরে পড়া তোমার ঠিক হবে না। তুমি এই দ্রুতগামী ঘোড়া ছুটিয়ে এই পথ অতিক্রম করো। আমি বলে যাচ্ছি, দেখি কি করতে পারি। সন্ত্রাসী ডাকু মঞ্চুর কি করতে পারে, চলো। গুলবাগের বুকে ডাকু মুচুরা এক ভয়ঙ্কর নাম। প্রতিদিন অসংখ্য ভাবে রাজকর্মচারীদেরকে হত্যা করে, ধনীদের ধনভাণ্ডার লুণ্ঠন করে ডাকু মুচুরা দেশে অরাজকতা সৃষ্টি করেছে। আমি আজ তাকে গ্রেপ্তারের হুকুম করেছি। কেউ যদি ডাকু মুচুরকে ধরে এনে জীবিত কিংবা মৃত আমার পর্যায়ে লুটিয়ে দিতে পারে, আমি তাকে বকশিশ দেব। বকশিসের কথা ভেবে আপনারা যে কেউ ডাকু মুচুর মুখে মুখে চায় না হুজুর, তাই আমি স্থির করেছি সশনে যাব ডাকু মুচুরকে গ্রেপ্তার করে নিয়ে আসতে। ঠিক আছে পুত্র, ঠিক আছে। সৈন্যবাহিনী প্রস্তুত করে রাজ্যের এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে যাও তুমি উল্কার বেগে। যে করে হোক কলে বলে কৌশলে ডাকু মুচুরকে গ্রেপ্তার করে তুমি তাকে প্রাসাদে নিয়ে এসো। তাই হবে আব্বা হুজুর, তাই হবে। ডাকু মুচুরকে বন্দী করে রাজ্যের বুকে শান্তি কায়েম করে দেশের বুক থেকে দূর করে আতঙ্কের কালো ছায়া, ধনীর ধনভাণ্ডার সুরক্ষা করে মা বোনদের ইজ্জতের নিশ্চয়তা দিয়ে ডাকু মুচুরকে বন্ধ করে আমি গুলবাগের জমিন বাসিয়ে দেব। সাবাস পুত্র সাবাস, আমার বীরত্বের পরিচয় পেয়ে আজ আমি গর্বিত। সংকিত প্রজাদের মুখে হাসি ফিরিয়ে আনতে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। আপনি আমাকে দোয়া করবেন আব্বা হুজুর। শাহী বংশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে নবাব সেকান্দরকার যোগ্য পুত্র হয়ে ডাকু মুচুরকে বন্ধ করে আমি যেন আপনার পায়ের তলে লুটিয়ে দিতে পারি। শুধু লুটিয়ে দেওয়া চলবে না পুত্র, ডাকু মুচুরের গাড় থেকে মাথাটা আলাদা করে ওর মৃত্যু দেহটা প্রাসাদের সিংহ দরজায় ঝুলিয়ে দিয়ে দুনিয়ার দুশ্মনদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমার সেকান্দরকার রাজ্যে যারা মাথা চারা দিয়ে উঠবে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তাই হবে আব্বা হুজুর, তাই হবে। মৃত্যুর পরোয়ানা হাতে নিয়ে এক্ষুনি উল্কার বেগে ছুটে যাবো ডাকু মুচুরের সন্ধানে। তারপরে গ্রেপ্তার করে শিরুচ্ছেদ করে ওর কাটামুড়োটা আমি রাজপথে ফেলে দেবো। ওর মৃতদেহটা সিংহ দরজায় ঝুলিয়ে রেখে সারা জাহানকে জানিয়ে দেবো গুলবাগের রাজশক্তি ডাকু লুটেরাদের শাস্তি দিতে জানে, শাস্তি দিতে জানে। তোমার জন্য রইল শুভকামনা। আমি জানি সেকান্দরকার পুত্র শাহজাদা কায়েসের বীরত্ব দেখে নিশ্চিত গুলবাগ পালিয়ে যাবে। পালিয়ে যাচ্ছে নবাব বাহাদুর, পালিয়ে যাচ্ছে। ডাকু মুচুরের বয়ে সীমান্ত প্রহরীরাজ গুলবাগ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই রাজসিপাহীদের এত বড় দুঃসাহস, আমার অন্যায় প্রতিপালিত হয় আমার রাজ্যে বাস করে। আজ তার সঙ্গের মূর্তি রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। জি জাহাপনা, শত চেষ্টা করেও ওদের আমরা রুখতে পারছি না। রাজ্যের সব কটা সৈন্যদের পুত্র কন্যাকে তুমি প্রাসাদে নিয়ে এসো আর ওদেরকে জানিয়ে দাও আর 7 দিনের মধ্যে ডাকু মুচুরকে গ্রেপ্তার করে না আনতে পারে তাহলে ওদের স্ত্রী পুত্র কন্যাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো।
শুধু গুলি করে মারলে চলবে না জনাব, নিয়ম খারাপ। গাছ কর্মচারীদের বরতরফ করে লৌহ পিঞ্জরে আবদ্ধ করে ওদের আপনি ক্ষুধার্ত সিংহের কাছায় নিক্ষেপ করবেন। তাই হবে আজমকা, তাই হবে। যাও এখন এই মুহূর্তে রাজ্যের আমির আমরা, ওজির নাজির, সুবেদার ফৌজদার, সবার কিছু রাজকর্মচারীদেরকে আমার নামে আদেশ দিয়ে বলে দাও, রাজ্যের স্থানে স্থানে দুর্গ তৈরি করে সৈন্যবাহিনী প্রস্তুত করে তারা যেন ডাকুবুদ্দুরকে গ্রেপ্তার করার প্রস্তুতি গ্রহণ করে। জনাব, আর রাজসৈন্যদেরকে হুকুম করে দাও তারা যেন সীমান্ত পাহারায় কঠোর নজরদারিতে থাকে। কঠোর নজরদারিতে রাজ সৈন্যদের সীমান্তে বসিয়ে রেখে সিপাহসালার আজিম খাকে কি আপনি কাচের আলমারিতে সাজিয়ে রাখবেন আপা হুজুর? এই বলতে চাও কেন? বলতে চাই একটা ডাকুর জন্য গুলবাগের শাস্তি আজ অস্তগামী। সেখানে আপনার সিপাহসালা প্রতিবাদ না করে রাতের অন্ধকারে রাজনর্তকীদের নুপুরের ঝংকারে শরাবের সঙ্গে কি করে কাটায়? আপনি আমাকে অপমান করছেন শাহজাদি। যা আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনি আমার নামে মিথ্যে বদনাম করছেন। মিথ্যা বদনাম নয় আজিম খান, মিথ্যা বদনাম নয়। রাজ্যের সিপাহসালা হয়ে তুমি হাত গুটিয়ে বসিয়ে রয়েছো। রাজ্যের সিপাহসালারা যদি কর্মবিমুখ হয়, তাদের যদি কাজের কোনো গুরুত্বই না থাকে, তাহলে তাহলে তুমিও আমার হাত থেকে রেহাই পাবে না আজিম খান। শাহজাদি সিপাহসালার আজিম কা নবাব সেকান্দর কা নকরি করে আপনার নয়। কাজেই বিনা কারণে আমাকে অপমান করলে স্বেচ্ছাই নবাবের নেতৃত্ব থেকে আমি ইস্তফা দিতে বাধ্য হব। কথা বাড়িয়ে কাজ নেই আজিমকা, যাও সৈন্যদের প্রস্তুত করে দাও। এত কথা কেউ নাই, বলে কৌশলে আজ রাতের মধ্যে ডাকুমন্ত্রীরা গ্রেপ্তার করার প্রস্তুতি গ্রহণ করো। হাজার প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই নবাব সেকান্দর কা। কোথায় দুনিয়া কারো সাধ্য নেই ডাকু মনসুরকে বন্দি করে। কে তুমি? আমি ডাকু মনসুর। ডাকু মনসুর, তোমার এত বড় স্পর্ধা, তুমি বিনা অনুমতিতে নবাব মহলে প্রবেশ করেছ। তোমার মতো আমি কার গোলাম নেই সিপাহসালার। কাজেই ডাকু মনসুরের কোন স্থানে প্রবেশ করলে অনুমতির প্রয়োজন হয় না। আমি তোমাকে বন্দি করবো না কমিশনার। সেই ক্ষমতার আপনার নেই নবাব। রাজ সিপাহী রাজ আমার হাতে জিম্মি। প্রাসাদের চারদিকে ডাকু বাহিনী ঘিরে ফেলেছে। কাজেই সকল প্রস্তুতি গ্রহণ করে আজ আমি আপনার মহলে প্রবেশ করেছি। কি চাও তুমি? আমি চাই শাহজাদি সারাবানুকে। চিৎকার করে কোনো লাভ নেই নবাব সেকান্দর কা। গুলবাগ মহলে কারো সাধ্য নেই আমার হাত থেকে আজ সারাবানুকে কেউ রক্ষা করে। না বুঝছো না, আমার তন ভান্ডার হিরো জড়ো মনে মুক্তা যা তোমার প্রয়োজন সব তুমি নিয়ে যাও। তবু তবু আমার কন্যাকে তুমি মুক্তি দাও। মুক্তি মুক্তি তো আমিও চেয়েছিলাম নবাব। যেদিন আমার পিতাকে বন্দি করে আপনি আমার একটি চোখে তরবারি বসিয়ে আমাকে অন্ধ করে দিয়েছিলেন, সেদিন আমিও আপনার কাছে মুক্তি চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি সেই মনসুর। শৈশবে রাজ উদ্যানে আপনার কন্যার হাত থেকে গলায় মালা পরার অপরাধে যার একটি চোখ আপনি অন্ধ করেছেন, আজ থেকে 18 বছর আগে পিতাকে বন্দি করে আমাকে এই মধ্যে হত্যা করার আদেশ দিয়েছিলেন। আমি সেই মনসুর। বলুন
বলুন নবাব সেকান্দর কা কোথায় বন্দি করে রেখেছেন আমার হতভাগ্য পিতা ফৌজদার উসমান কাকে? বলুন তিনি কোথায় আছে? কিছুদিন আগে সে গারদ ভেঙে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আমার পিতা গারদ ভেঙে পালিয়ে গেছে? আজ থেকে 18 বছর যাবত আপনার নির্যাতন সহ্য করতে না পেরে গারদ ভেঙে পালিয়ে গেছে। আমার পিতা যখন বেঁচে আছে তাহলে অবশ্যই তাকে আমি খুঁজে বের করব। আপাতত আমি আপনার কন্যাকে নিয়ে যাচ্ছি। আর বেয়াদব আমার কাজে বাধা হয়ে দাঁড়ালি, আমি তোমাকে হত্যা করবো। বেয়াদব করলে এই মুহূর্তে তোকে আমি হত্যা করতে পারি, কিন্তু না, আজ এই শুভ দিনে রক্তারক্তি করে আমি শাহজাদির মনে ভয় দেখাতে চাই না। আমার সাথে এসো। কন্দরকা বেঁচে থাকতে বিনা যুদ্ধে তার কন্যাকে উঠিয়ে নিয়ে যেতে পারো না। পরীক্ষায় দাও নবাব সেকান্দর কা। শক্তির পরীক্ষা দিয়ে যখন তোমাকে আজ আমি পরাস্ত করে ফেলেছি, তাহলে তোমাকে তো আর এমনিতে ছেড়ে দেওয়া যায় না। যেমনি করে 18 বছর আগে তুমি আমার একটি চোখের আলো কেড়ে নিয়েছিলে, ঠিক তেমনি আজ আমিও তোমার একটি চোখের আলো কেড়ে নেব। চুপ শালা নপর কা औलाद, যদি বাড়াবাড়ি করিস তাহলে একটি মাত্র গুলি করে আমি তোকে হত্যা করবো। কোনো কথা নয়, আমি কি করতে हेलो पिता বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, বাঁচাও। অভিনেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাইক্রোফোনগুলা ঠিকঠাক রাখবেন, দেখে শুনে অভিনয় করবেন।
আজিঙ্কা আমার কন্যার সাহারা বানু কি তুমি বাচ্চা চলুন শাহেনশাহ, মহলে চলুন। শয়তান ডাকু মনসুর আপনার একটি চোখের আলো ফেরেনি, প্রচুর রক্ত করেনি। আপনি এখন অসুস্থ, আমার কাজে ভর করি। আপনি উঠে দাঁড়ান। চলুন শাহেনশাহ, চলুন মহলে চলুন, মহলে চলুন, মহলে চলুন। দাঁড়াও তিস্তা, দাঁড়াও। কেন আমার প্রশ্নের জবাব না দিয়ে এভাবে তুমি চলে যাচ্ছ? সত্যি করে বলো তো, প্রথম দেখা আমাকে তোমার ভালো লাগেনি? আমি কিছু জানি না পরদেশি। এটা তোলো। আপনার এই কঠিন ভাষার উত্তর যে আমার জানা নেই। বিশ্বাস করো তিস্তা, প্রথম দেখায় তোমার চোখের পানি চেয়ে আমি যাত্রার হিসাবে ভুলে গেছি। আকর্ষণে তুমি আমার হৃদয়টাকে চিনে নিয়েছো। বলো তিস্তা, আমায় তুমি ফিরিয়ে দেবে না? এছাড়া আমার যে কোনো উপায় নেই পরদেশি। আমরা নিচু জাত বাঞ্জারাত প্রেমের সুরমা লাগিয়ে চোখে যে রঙিন স্বপ্ন দেখা আমাদের মানায় না। তাই এই মহব্বতের খোয়াব দেখিয়ে আপনি আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলবেন না। এটা কি তোমার মনের কথা তিস্তা? আমার মুখের দিকে তাকিয়ে বলে তো, এ কয়দিন একটি বারও কি আমার কথা তোমার মনে পড়েনি? দয়া করে আপনি আমাকে আর কোনো কথা বলবেন না। কেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ করি আপনি আমার জীবনটা কেন দুঃখের সাগরে ভাসিয়ে দিতে চাইছেন? না তিস্তা, না, এ হতে পারে না। দুঃখের সাগরে আমি তোমাকে ভাসিয়ে দিতে চাই না, বরং আমার জীবনের সমস্ত সুখ উজাড় করে দিয়ে তোমার দুঃখটাকে আমি বরণ করে নেব। আমার যে ভয় করছে পরদেশি, মোহব্বতের বাঁধনে বেঁধে শেষ পর্যন্ত তুমি যদি আমাকে ভুলে যাও, তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার যে আর কোনো উপায় থাকবে না পরদেশি। না না না, এ হতে পারে না তিস্তা, এ হয় না। এক মুহূর্ত, এক পলকের একটু দেখাই যে ছবি আমি আমার হৃদয়ে রেখেছি, যে মানুষটি আমার শিরা উপশিরায় প্রতিটি রক্তের সঞ্চালনে মিশে গেছে, তাকে আমি কোনোদিন বলতে পারবো না। তুমি আমাকে কথা দাও তিস্তা, জীবনে মরণে প্রতিটি নিঃশ্বাসে তুমি আমার পাশে থাকবে। থাকবো পরদেশি, থাকবো তিস্তা, সাথেই থাকবো। আমার হৃদয়ে প্রেমের ঘুম ভাঙিয়ে দিয়ে যেমনি তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছো, আর জীবনে মরণে প্রতিটি নিঃশ্বাসে আমি তোমার পাশে থাকবো পরদেশি। পরদেশি এক শিকার।
চলি তিস্তা, আবার দেখা হবে। না, দেখা হবে না। তিস্তার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। কে তুমি? আমি বাটিয়া মুনকা কাবিলার আখেরি সর্দার। আমি জানতে চাই তিস্তা, প্রতিদিন কত কিসের আলাপ চলছিল? কোনো আলাপ নয় বাটিয়া, আমি বিন্দেশি শিকারী। শিকার করতে এসে পানির পিপাসা পেয়েছিল, তিস্তা আমাকে পানির পিপাসা পান করিয়েছে। শুধু কি পিপাসা মিটিয়েছে, নাকি দিলে রং ধরিয়েছে? বাটিয়া সব চিল্লাও মাত। আমার এলাকায় দাঁড়িয়ে আমাকে চোখ লেঙ্গার হিম্মত তুমি কোথায় পেলে? তিস্তার জওয়ানি দেখি দিলে তোমার তোমান উঠেছে, তাই না? লোক সামনে কথা বলো বাটিয়া, নইলে এক ঘুষিতে তোমার সমস্ত দাঁত আমি ফেলে দেব। এই শতকাত, আজ তোকে আমি খুন করিব। তো মেরে কোন জঙ্গলি কাফের! ইচ্ছে করলে এই মুহূর্তে আমি তোকে হাতকড়া করতে পারতাম শয়তান, কিন্তু তোর মতো চুরুলকে হত্যা করে আমি বীর ধর্মের অমর্যাদা করতে চাই না শয়তান। ইয়াদ রাখিস জঙ্গলি, নবাব সেকান্দরকার পুত্র শাহজাদা কায়েস কোনদিন বসা মারতে কামান দাগায় না, কামান দাগায় না। এই চল আমরা ডেরায় ফিরে যাই। হ্যাঁ চল আমি জানতে চাই, সর্দারের হুকুম না নিয়ে পরদেশে কেন তুই জল পান করেছিস? সেই কৈফিয়ত আমি কিন্তু সর্দারের কাছে দেব, তোমার মতো একটা কুত্তাকে দেব না। কুত্তা যুদ্ধের কালি চিঠি দি আমাকে অ্যাঙ্কার করেছিস, ওকে আমি ছাড়বো না তিস্তা। আজ তোকে আমি